আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকো বা BATPC এই স্টকটার 2023 সালের অ্যানুয়াল রিপোর্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটার একদম শুরুতেই আমি বলে নিচ্ছি, এটা কিন্তু আসলে শরিয়া কমপ্লায়েন্ট একটা স্টক না, অথবা হালাল স্টক যেগুলাকে বলা হয়। তো এটা কিন্তু হালাল স্টকের মধ্যে পড়ে না, কারণ এরা কিন্তু টোবাকো বিজনেস করে থাকে। যারা হালাল স্টক বা শরিয়া কমপ্লায়েন্ট স্টক খুঁজে থাকেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা প্রযোজ্য না, বাট যারা এটা নিয়ে কনসার্ন না তারা হয়তো ভিডিওটা দেখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার কোনো অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিওতে দেয়া ইনফরমেশন গুলো একান্তই আমার ব্যক্তিগত মতামতের উপর বেস করে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। তো এই কোম্পানিটার বেসিক ইনফোটা আমরা দেখে নিব। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অলসো লাইক দ্য ভিডিও। তো এই কোম্পানিটার বেসিক ইনফো যদি আমরা দেখি, এই কোম্পানিটা মিসেলেনিয়াস সেক্টরের একটা স্টক, এবং এই স্টকটা এ ক্যাটাগরির একটা স্টক। আর এটি কিন্তু ডিসেম্বর ক্লোজিং একটা স্টক। তো এরপর এই কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা আমরা একটু দেখে নিই। এই কোম্পানিটার স্পন্সর বা ডিরেক্টরদের কাছে শেয়ার হোল্ডিং আছে 72.91%। ইনস্টিটিউটরা এই কোম্পানির 13.20% স্টক হোল্ড করতেছে, আর ফরেনাররা 5.69% হোল্ড করতেছে, আর পাবলিক হোল্ডিংসে আছে 7.56%। তো এটা কিন্তু ওভারঅল ডেটাটা খুব একটা খারাপ না, মোটামুটি একটা ভালো ডেটাই মনে হচ্ছে। তো এরপর যদি এই কোম্পানিটার বিজনেস পারফরমেন্সে আসা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটার গ্রোথ প্রফিট মার্জিন 2023 সালে ছিল 48.55%, 2022 সালে সেটা ছিল 52.52%, 5 বছর আগে সেটা ছিল 50.41%। তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা ডেটা। লাস্ট ইয়ারটা একটু কমে গিয়েছে, সেক্ষেত্রে আসলে হয়তো ইনফ্লেশন দায়ী, কারণ ইনফ্লেশনের জন্য কিন্তু কস্ট অফ গুডস সোলস বেড়ে যাচ্ছে। তো এরপর যদি আমরা অপারেটিং প্রফিট মার্জিনটা দেখে নেই, এই কোম্পানিটার কারেন্ট অপারেটিং প্রফিট মার্জিন 38.22%, আর গত বছর সেটা ছিল 42.21%, 5 বছর আগে সেটা ছিল 38.10%। তো এটাও কিন্তু খুব একটা খারাপ না। এরপর এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন যদি দেখি, সেক্ষেত্রে এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন 2023 সালে ছিল 19.48%, আর গত বছর সেটা ছিল 21.24%, 5 বছর আগে সেটা ছিল 18.33%। তো নেট প্রফিট মার্জিনও কিন্তু খুব একটা খারাপ না 5 বছর আগের বা লাস্ট ইয়ারের সাথে যদি আমরা তুলনা করি। তো এটা কিন্তু খুব একটা খারাপ বলা যাচ্ছে না। এই কোম্পানিটার বিজনেস পারফরমেন্স আমরা দেখলাম, এবার বিজনেস গ্রোথটা একটু দেখা যাক। তো বিজনেস গ্রোথের ডেটাটা সিএজিআর এ দেয়া আছে, মানে কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট। তো এই কোম্পানিটার রেভিনিউ গ্রোথ 2022 সালের তুলনায় 2023 সালে ছিল 1.71%, আর 5 বছরের আগের তুলনায় প্রতি বছর অ্যাভারেজ ছিল 10.90%। তো লাস্ট ইয়ারে কিন্তু রেভিনিউ গ্রোথ অনেকটাই কমে গিয়েছে, দেখাই যাচ্ছে। তো এটার জন্য কিন্তু আসলে ইনফ্লেশন দেয়, কারণ সিগারেট যেহেতু এসেনশিয়াল প্রোডাক্ট না, সেক্ষেত্রে আসলে ইনফ্লেশনের জন্য অনেকেই সিগারেট কনজিউম কমিয়ে দিয়েছে। আর যারা কনজিউম কমায়নি তারাও দেখা গিয়েছে যে প্রিমিয়াম কোয়ালিটির সিগারেট থেকে লো টায়ার সিগারেটের দিকে শিফটেড হয়ে গিয়েছে। এই কোম্পানিটার গ্রোথ প্রফিট গ্রোথ যদি আমরা দেখি, লাস্ট ইয়ারে সেটা ছিল 0.60%। লাস্ট ইয়ার চাইতে দুই লাস্ট ইয়ারের চাইতে 2023 সালে ছিল সেটা 0.60%, আর 5 বছর আগের চাইতে অ্যাভারেজ ছিল সেটা 10.07%। তো 5 বছর আগের তুলনায় বোঝা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো ফিগারই বলা যায়, বাট লাস্ট ইয়ারে আসলে রেভিনিউ গ্রোথ যেহেতু কমে গিয়েছে, সেই কারণে কিন্তু গ্রোথ প্রফিট গ্রোথটাও কমে গিয়েছে। তো তারপর আমরা অপারেটিং প্রফিট গ্রোথটা যদি দেখি, সেক্ষেত্রে লাস্ট ইয়ারে অপারেটিং প্রফিট গ্রোথটা নেগেটিভ ছিল, 1.47% নেগেটিভ, আর 5 বছর আগের তুলনায় এভারেজ সেটা ছিল 10.97%। তো 5 বছর আগের চাইতে তারা অনেকটা ইমপ্রুভ করতেছে, বা ডাবল ডিজিট একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। বাট এই বছর যেহেতু রেভিনিউ কমে গিয়েছে, সেক্ষেত্রে আসলে অপারেটিং প্রফিট গ্রোথে সেটাকে নিয়ে আসতে পারে নাই, যে কারণে নাম্বারটা নেগেটিভ হয়ে গিয়েছে। এটা কিন্তু রেভিনিউ কমার কারণে অপারেটিং প্রফিট গ্রোথটা কমে গিয়েছে। সেম নেট প্রফিট গ্রোথেও যদি দেখি, তো নেট প্রফিট গ্রোথে তারা লাস্ট ইয়ারের তুলনায় ইনক্রিজ ছিল 0.04%, আর 5 বছর আগের তুলনায় এভারেজ ইনক্রিজ ছিল 12.29%। তো 5 বছর আগের তুলনায় একটা ভালো নাম্বার, বাট লাস্ট ইয়ারে আসলে রেভিনিউ ফল করার কারণে নেট প্রফিট গ্রোথটা অনেকটাই ফল করেছে। বিজনেস গ্রোথের পরে এই কোম্পানিটার ডেট একটু অ্যানালাইসিস করা যাক। সেক্ষেত্রে এই কোম্পানিটার ডেট টু ইকুইটি রেশিও 0.07%, যেটাকে সহজ করে বললে বলা যায় যে প্রতি 100 টাকা ইকুইটির এগেনস্টে তাদের লোন আছে 7 পয়সা।
তো ৳১০০ এগেইনস্টে ৭ পয়সা লোন, এটা কিন্তু খুবই কম। সো এটাকে আমরা একটা খুব ভালো নাম্বার বলতে পারি। এদের যদি ডেট কভারেজ রেশিওটা আমরা দেখি, সেক্ষেত্রে সেটা ছিল ২২৯.৪৯ বা অলমোস্ট ৳২৩০ মতো। তো এটাকেও একটু সহজ করে বললে ব্যাপারটা এরকম যে ৳২৩০ রেভিনিউ জেনারেট করলে তার থেকে ৳১ তার কিন্তু ফাইন্যান্সিয়াল কস্টে চলে যায়। তো এই ক্ষেত্রে তার যেহেতু লোন নাই বা লোন অনেকটাই কম, সো ইন্টারেস্টে কিছু টাকা যায় আর তার বাকি টাকাটা কিন্তু আসলে খরচ হয়েছে এক্সচেঞ্জ রেট যেহেতু বেড়ে গিয়েছে, বাংলাদেশের টাকা যেহেতু ডিভ্যালুড হয়েছে ডলারের এগেনস্টে, সেক্ষেত্রে আসলে ওইখানে কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল কস্ট চলে এসেছে। তো এটাও কিন্তু তারপরেও খারাপ না। ৳২৩০ ৳১ এটা কিন্তু আসলে খুব একটা খারাপ ডেটা না। তো ডেট অ্যানালাইসিস এর পরে আমরা এই কোম্পানিটার আর্নিংস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। তো আর্নিংস ডিস্ট্রিবিউশন যদি দেখি, এই কোম্পানিটা ২০২৩ সালে ডিভিডেন্ড পে আউট রেশিও ছিল 30.20%, আর ২০২২ সালে সেটা ছিল 60.42%। ৫ বছর আগে সেটা ছিল 29.96%। তো আসলে আমরা একটা ভালো কোম্পানির কাছ থেকে, স্পেশালি এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকে যে তারা 60 বা 70 প্লাস করে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করবে। তো এই কোম্পানিটা কিন্তু লাস্ট ইয়ারে 60% প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছিল, বাট এই বছর সেটা করতে পারতেছে না। ৫ বছর আগেও সেটা করতে পারে নাই। তো এই বছর করতে না পারার পেছনে একটা রিজন হলো যে ডলার কম আছে, যেহেতু এখানে আসলে ফরেন ইনভেস্টররা থাকে, তারা আসলে ডলার যেহেতু নিতে পারে না, সেক্ষেত্রে এই বছর এমএনসি গুলা ডিভিডেন্ড পে আউট রেশিও অনেকটাই কম ছিল। তো আমরা আশা করব যে এটা সামনের দিকে ইমপ্রুভ হবে। তো এই ক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে এদের ডিভিডেন্ড পে আউট রেশিও লাস্ট ইয়ারে কমে গিয়েছে। ম্যানেজমেন্টের এফিসিয়েন্সিটা যদি আমরা একটু দেখি, তো এদের আরওই বা রিটার্ন অন ইকুইটি ছিল ২০২৩ সালে 33.33%। এটা কিন্তু মোটামুটি একটা ভালো ডেটা, খুব একটা খারাপ বলা যাবে না। আরওসি ছিল 61.06%। সো এটাও কিন্তু ভালো ডেটা আসলে। তারপর এই কোম্পানিটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করা যাক। এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ ছিল লাস্ট ইয়ারের তুলনায় বা ২০২২-এর তুলনায় ২৩-এ গ্রোথ ছিল -80.42%। ৫ বছর আগের তুলনায় সেটা ছিল 14.02%। এবার এই কোম্পানিটার একটু ভ্যালুয়েশনটা দেখা যাক। তো PE যদি দেখি, কারেন্টলি এই কোম্পানিটার PE আছে 10.45। এটা কিন্তু একটা আনঅডিটেড PE। তো 10.45 একটা এমএনসি কোম্পানির মোটামুটি ভালোই বলা যায়, এটাকে খারাপ বলা যাবে না। আর এর যদি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা আমরা দেখি, সেক্ষেত্রে আসলে সেটা 42.06। এটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বা মোটামুটি একটা ভালো নাম্বার আসলে। তো এই কোম্পানিটার আমরা ডিসিএফ মডেলের রেভিনিউ এক্সিট দিয়ে একটা ভ্যালুয়েশন করার চেষ্টা করেছি ৫ বছরের ডেটা দিয়ে। তো সেই ক্ষেত্রে এটার আসলে ফেয়ার ভ্যালু আমরা দেখতে পেয়েছি যে ৳৪৯৫ মতো আসে আমাদের হিসাবে। ৳৪৯৫ ধরলে সেই ক্ষেত্রে আসলে অলমোস্ট 50% এর মতো ডিসকাউন্টে এটা এখন ট্রেডেড হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একটা আন্ডার ভ্যালুড অবস্থায় পাওয়া যাচ্ছে। তো এরপর আমরা এই কোম্পানিটার স্ট্রেংথ এন্ড অপরচুনিটিস গুলো একটু দেখে নেই। তো ফার্স্টে যদি আসি আমরা টোবাকো মার্কেট সাইজ, তো এটা আমরা একটা ডেটায় দেখতে পেয়েছি যে ২০১৬ থেকে ২০২২ সালে ইয়ার অন ইয়ার প্রতি বছর ১৫% করে টোবাকো মার্কেট সাইজ বেড়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই কোম্পানিটার জন্য একটা ভালো নিউজ। তারপর এই কোম্পানিটা শুধুমাত্র দেশের মার্কেটেই যে সিগারেট উৎপাদন করে ব্যাপারটা এরকম না। এই কোম্পানিটা আসলে দেশের বাইরেও তামাকজাত পাতা এবং ফিনিশড গুডস বা সিগারেট আসলে এক্সপোর্ট করে। তো এখান থেকেও কিন্তু এই কোম্পানিটার কিছু রেভিনিউ আসে। আর এই কোম্পানিটা আসলে স্মোকলেস প্রোডাক্টস নিয়ে কাজ করতেছে। তো ব্যাপারটা যদি একটু আমি অন্যভাবে বলি, যে এখন কিন্তু অনেকে হেলথ কনসার্ন ইস্যুতে স্মোকিং কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে এই কোম্পানিটার জন্য এটা যেহেতু একটা থ্রেট, তো এই কোম্পানিটা কিন্তু অল্টারনেটিভ কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে। সেক্ষেত্রে আসলে এরা কিন্তু কিছু ভেপ বা ভেপর জাতীয় কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে। এছাড়াও এরা হিটিং প্রোডাক্টস নিয়ে আসতেছে, যেটাতে কোনো ধোয়া হবে না, জাস্ট হিট হবে। আর আরেকটা যেটা আছে যে এরা কিছু মডার্ন ওরাল প্রোডাক্টস নিয়ে আসতেছে, যেটাতে আসলে এটা কাইন্ড অফ চুইং গাম বা এই টাইপের কিছু জিনিস নিয়ে আসবে, যেটাতে আসলে আপনার কোনো ভেপ বা কোনো ধোঁয়া এরকম কিছুই হবে না, যেটা আপনি অন্যভাবে নিকোটিন কনজিউম করতে পারবেন। তো এই কোম্পানিটা আসলে তাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের চিন্তা ভাবনা করতেছে এবং এটা তাদের প্ল্যান আছে। তো এটা কিন্তু একটা গুড বা একটা অপরচুনিটিস বলা যায়। তো এরপর আমরা এই কোম্পানিটার রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেসটা একটু দেখে নেই।
এই কোম্পানিটার একটা রিস্ক হলো লাস্ট ইয়ারে কিন্তু রেভিনিউ এই কোম্পানিটার কমে গিয়েছে, যেটা আমরা অলরেডি দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু টোবাকো সেক্টরের ভ্যাট ট্যাক্স কিন্তু প্রতি বছরই বাড়ে, যেটা কিন্তু আসলে কনজিউমারদেরকে নিরুৎসাহিত করে, যে জিনিসটার থেকে আসলে প্রতি বছর যদি আপনার ভ্যাট ট্যাক্সের কারণে দাম বাড়তেই থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক কনজিউমারই আসলে ডিমোটিভেটেড হয় বা অনেকেই কিন্তু কনজিউম কমিয়ে দেয়। তো এটাও কিন্তু এই কোম্পানিটার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া আসলে হেলথ ইস্যু বা হেলথ ওয়ার্নিংস এর জন্য অনেকেই আসলে টোবাকো কনজাম্পশন অলরেডি কমিয়ে দিয়েছে। তো এটাও এই কোম্পানিটার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আর আরেকটা রিস্ক ফ্যাক্টর হলো যে ইনফ্লেশন অনেক বেড়ে যাচ্ছে। তো ইনফ্লেশন যখন হাই থাকে তখন আসলে সিগারেট কিন্তু এক প্রকার আসলে বিলাসিতার মতো হয়ে যায়। তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে এদের কিন্তু কনজাম্পশন অনেকটাই কমে যাবে, এটাই স্বাভাবিক বা কমে যাচ্ছে। তো এইভাবে যদি ইনফ্লেশন রেট যদি এটা চলতে থাকে, সেক্ষেত্রে সেটা হয়তো হবে এই কোম্পানিটার জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। আমরা কিছু জিনিস একটু ডিপ ডাইভ করব। তো প্রথমেই যদি আসি যে এই কোম্পানিটার রেভিনিউটা কেন ফল করলো, তো ওইটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, বা এদের যে অ্যানুয়াল রিপোর্ট আমরা দেখলাম সেখানে একটু আমরা ডিপ ডাইভ করার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা যেটা দেখতে পেয়েছি যে এদের কিছু ক্যাটাগরি আছে সিগারেটের। প্রিমিয়াম ক্যাটাগরির যেই সিগারেট গুলো, বেনসন এন্ড হেজেস, তো ওইটার কনজিউমিং বা ওইটার সেল লাস্ট ইয়ারের তুলনায়, মানে 2022 সালের তুলনায় 2023 সালে কমে গিয়েছে 9%। আর হাই ক্যাটাগরি একটা আছে যেটা জন প্লেয়ার গোল্ড লিফ, তো ওইটার কনজিউম লাস্ট ইয়ারের তুলনায় এই বছর কমে গিয়েছে 12%। তারপর এই কোম্পানিটা মিডিয়াম কোয়ালিটির একটা সিগারেট আছে, যেটার কিন্তু আবার কনজিউম বেড়ে গিয়েছে 18%। এরপর এদের লো টায়ার যে সিগারেটটা সেটারও কিন্তু কনজাম্পশন আসলে 9% বেড়ে গিয়েছে। তো বোঝা যাচ্ছে যে এইখানে আসলে যেহেতু দাম বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেক্ষেত্রে আসলে প্রিমিয়াম এন্ড হাই টায়ারের যেই কনজিউমাররা তারা অনেকেই হয়তো কনজিউম কমিয়ে দিচ্ছে, অথবা তারা মিডিয়াম বা লো টায়ারের দিকে শিফট হয়ে যাচ্ছে। তো ওভারঅল বোঝাই যাচ্ছে যে আসলে ইনফ্লেশনের যে একটা হিট, সেটা আসলে এই কোম্পানিটা ইনফ্লেশনের এই হিটটা ভালোভাবেই নিচ্ছে বা সেটার জন্য ভালোভাবেই সাফার করতেছে। যে কারণে আসলে এদের রেভিনিউ কমে গিয়েছে। করা যাচ্ছে ইনফ্লেশন যদি সামনের দিকে ইমপ্রুভ করে, সেক্ষেত্রে হয়তো এই কোম্পানিটা আবার তাদের বিজনেস আগের মতো রান করতে পারবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।